একের পর এক বেল্টের আঘাতে শরীরে যেন জ্বালার সৃষ্টি করছে। চিৎকার করার উপায় নেই, কারণ মুখ বাঁধা। আঘাতের কারণে শরীরের কয়েক জায়গা থেকে রক্ত বের হচ্ছে। লাল রক্ত যেন আমার গায়ে জড়ানো লাল বেনারসির সাথে মিলে একাকার হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আঘাত করা ব্যক্তিটি আঘাত থামিয়ে সজোরে বেল্টখানাটা মাটিতে ফেলে দিল। তারপর চেঁচিয়ে বলল, মিটেছে তোর জ্বালা? বিধবা একটা, দুদিন হয়নি স্বামী মরেছে, এরই মধ্যেই আরেকটা বিয়ে করার জন্য এত মরিয়া হয়ে উঠলি যে আরেকজনের বিয়ের আসরে তাকে সরিয়ে নিজে বসে বললি? তোর মতো মেয়েদের তো পতিতালয়ের জায়গা দেওয়া উচিত না। এসব বলে ঘটঘট করে বেরিয়ে গেল ঘর থেকে। আমি কোনো মতে উঠে বসে নিজের মুখ ও হাত থেকে কাপড়টা সরিয়ে নিলাম। মুখের বাঁধন, হাতের বাঁধনটা খুলে ফেললাম। তারপর খুব কষ্টে ওয়াশরুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখে আঁতকে উঠলাম। শাওয়ার করার জন্য নিচে বসলাম। প্রতিটা পানির ফোঁটা যেন গায়ে আগুনের ফুলকির মতো লাগছে। আমি মানজিয়া মিথি, বয়স 23, দেখতে ফর্সা, রোগাটে, আর কোমর অবধি ঘন কালো চুল। সবার মতো আমিও নাকি একটু বেশি সুন্দরী, তবে রোগাটে ভাবের জন্য তা নাকি ঢাকা পড়ে গিয়েছে। পড়াশোনাটা এইচএসসির করার সুযোগ হয়ে ওঠেনি। মা বাবা আর 2 ভাই আর আমি মিলে ছিল আমাদের সংসার। আমাদের বাড়িটা একদম মধ্যগ্রামে হওয়াতে মেয়েদের বেশি পড়াশোনা করার রীতি নেই। তাই তো 18 পেরোতেই সবাই বিয়ের জন্য ব্যস্ত হয়ে উঠল। যৌতুক দেওয়ার সামর্থ্য না থাকায় বিয়ের জন্য এগোতেও পারছিল না। অবশ্যই বিয়ের জন্য এগোতেও পারছিল না আমার পরিবার। তারপর অবশেষে 22-এর কোঠা পেরোতেই আমার চাচা পাশের গ্রামের একজন লোকের জন্য আমার সম্বন্ধ নিয়ে আসেন। লোকটা প্রায় 45 বছর বয়স। আগের স্ত্রী মারা গিয়েছেন। যথারীতি সময় বিয়ে হয় লোকটির সাথে, কিন্তু বিয়ের দিন বিদায়ের পথে গ্রামের মূল সড়কের রাস্তায় পার হতে গিয়ে তার অ্যাক্সিডেন্ট হয়ে বাসের সাথে পিষে এক দুর্ঘটনায় অকাল মৃত্যু হয়। তাদের বাড়ির লোকজন আমায় অপয়া বলে বাড়িতে ফেলে যায়। যার নাম না জেনেই বিয়ে করলাম, তার দুর্ঘটনার জন্য আমিই দায়ী। আমি কি আজব ব্যাপার, তাই না? এই ঘটনার 1 মাস পর আমার ফুপি বাড়িতে আসেন। ফুপিরা ঢাকায় থাকেন। ফুপির একমাত্র ছেলে সাইমন আহমেদ সাদি। সাদি ভাইয়া আমার থেকে 6 বছরের বড়। শুনেছি বিদেশ থেকে পড়াশোনা করে দেশে এসেছেন। সাদি ভাই দেখতেও খুব সুন্দর। অনেক ফর্সা না হলেও শ্যামলা গায়ের রং। সৌন্দর্যের জন্য কোনো কমতি নেই, যে কোনো মেয়েকে হার মানাবে। ভাইয়া 6 ফিট লম্বা, আর জিম করার কারণে বডিটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তার উপর ঠোঁটের কোণে অমায়িক একটা হাসি লেগে থাকে, যেন যে কোনো মেয়ে দেখলে তার প্রেমে পড়ে যাবে। কয়েক বছর আগে বাবার সাথে ফুপির একটা ঝামেলা হওয়াতে ফুপি বাড়িতে আসা বন্ধ করে দেন। তবে এবার মা অনেক বলে বাবার ফুপির মিল করান। ফুপি বাড়ি আসার আরেকটা কারণ হলো সাদি ভাইয়ার বিয়ে। সাদি ভাইয়া নাকি কোনো একজন মেয়েকে খুব ভালোবাসেন, তাকে বিয়ে করবেন। তাই ফুপির ইচ্ছেতে তাদের বিয়ে আমাদের বাড়িতে হচ্ছে। প্রথমে তো সাদি ভাইয়াকে অনেক আগে দেখেছিলাম, আর এই দেখলাম তার হবু স্ত্রীও যেন কোনো এক হুড়পড়ি। কথার মাঝে জানলাম তার হবু স্ত্রীর নাম তিশা। সাদি ভাই আর তিশা আপুর বিয়ের তারিখ ঠিক হলো, কিন্তু কথা চক্রে সাদি ভাই আর তিশা আপুকে আমার সাথে কেউ পরিচয় করালো না, হয়তো অপয়া বলে। অনেক সময় পর ফুপি আমায় ডেকে বলল, কি রে মিথি, কাছে আসছিস না কেন? ফুপির কাছে গিয়ে বসলে ফুপি তিশা আপুর সাথে পরিচয় করিয়ে দেন। সাদি ভাইয়ের সাথে পরিচয় হলে তিনি বলেন, আরে তুই এখন আর আইসক্রিমের জন্য ভ্যা ভ্যা করে কাঁদিস নাকি? হ্যাঁ, আমি ঠোঁট চেপে বললাম, মোটেও না, আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি। তারপর বেশ হাসি তামাশার পর বাবা আর ফুপি মিলে সাদি ভাইয়ের বিয়ের তারিখ ঠিক করেন। সামনের বুধবার গায়ে হলুদ, আর তার পরদিন বিয়ে। ফুপি ঢাকা থেকে শপিং করে এনেছে, তা সবাই মিলে দেখতে বসলাম। তারপর সাদি ভাই, তিশা আপু আর আমার বড় 2 ভাই মিলে গ্রাম ঘুরে দেখলাম। তারপর মা আমাকে একা ঘরে ডেকে বললেন,
শোন মিথি, সাদের কোনো শুভ অনুষ্ঠানে তুই উপস্থিত থাকবি না। তিশার সাদের আশেপাশেও আসবি না বিয়ে না হওয়া অবধি, বুঝতে পারছিস? মাকে থামিয়ে বললাম, বুঝেছি, আমি বিধবা, তাই শুভ অনুষ্ঠানে যেতে নেই, চিন্তা করো না, আমি থাকবো না বলে বেরিয়ে পড়লাম ঘর থেকে। আর সাদি ভাই আর তিশাপুর গায়ে হলুদ, ফুপি একটা শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছেন। আমাকেও সাথে করে ফুপি প্যান্ডেলে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু আমি একটা বাহানা দিয়ে ঘরে চলে আসি। ঘরে ঘরে বসে জানালার দিকে তাকিয়ে অনুষ্ঠানটা দেখছিলাম। হঠাৎ চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর সাদি ভাই এসে আমার ঘরে আমার হাত ধরে প্যান্ডেলে নিয়ে গেলেন। তারপর তিশা আপুর পাশে নিয়ে বসালেন আমাকে, বললেন হলুদ লাগাতে। আমি বেশ অবাক হলাম। দেরি হচ্ছে দেখে ভাইয়া দিল এক ধমক। আমি আটকে উঠলাম, ভয়ে ভয়ে তাদের হলুদ লাগালাম। তারপর স্টেজ থেকে নিচে নেমে চাচাতো বোন তুষির সাথে পাশে দাঁড়ালাম। তুষির বয়স মাত্র 15, তবে অনেক চটপটে। প্যান্ডেলে কি হয়েছে ওর কাছে জানতে চাইলে ও যা বলল তাতে আমি অবাক। আমার কথা ফুপি জিজ্ঞেস করাতে মা বলল ও আসবে না। ফুপি বেশ রেগে গেলেন। কারণ মৃত্যুর দায় তো আর মিথির না। ফুপি জোরাজোরি করেও যখন পারলেন না, তখন সাদি ভাইয়াকে বললেন। সাদি ভাইয়া তখন বাবা চাচার সাথে কথা বললেন, কিন্তু তারা নাকচ করে দিল। গ্রামের বেশ কয়েকজন নিমন্ত্রিত আমার উপস্থিত কথা শুনে বললেন, আমার মতো অপায় মেয়ে অনুষ্ঠানে থাকলে তারা থাকবেন না। সবার কথা শুনে সাদি ভাইয়া রেগে বললেন, এসব কুসংস্কার তিনি মানেন না বলে আমাকে নিয়ে এলেন ঘর থেকে। সব অনুষ্ঠানের পাট চুকিয়ে আমি ছাদে দাঁড়িয়ে আছি। এরই মধ্যে ছাদে সাদি ভাই আসেন, আমাকে কাঁদতে দেখে বললেন, কিরে বুঝি, কাছিস কেন? এমনি। মন খারাপ করিস না, এসব কুসংস্কার বিশ্বাস করতে নেই, কারণ মৃত্যুর দায় তোর না। আমি কোনো উত্তর দিলাম না, আকাশপানি চেয়ে রইলাম। ভাইয়ার ফোন আসায় সে নিচে নেমে যায়। আজ সাদি ভাইয়ের বিয়ে। আমি তৈরি হয়ে বিয়ের আসরে যাব বলে বের হই। তখনই ফুপি কিছু ব্যাগ নিয়ে আমার ঘরে ঢুকলো, তারপর দরজা বন্ধ করে দিলেন। তারপর আমার হাত ধরে যা বললেন তাতে আমি অবাক হয়ে শিউরে উঠলাম। ফুপি আমার অনুরোধ করলেন যে সাদি ভাইয়াকে বিয়ে করতে, কারণ তিশা আপু পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার সাথে যদিও আরও অনেক কারণ ফুপি জেনেছেন, তা পরে জানাবেন। আমি বারবার মানা করলাম, কিন্তু অবশেষে ফুপি আমার পায়ের সামনে বসে আঁচল তুলে ভিক্ষা চাইলেন। তখন এক প্রকার বাধ্য হয়ে তিশাপুর জামা কাপড় পরে বড় ঘোমটা দিয়ে বিয়ের আসরে গেলাম। কবুল বলার সময় আমার গলার আওয়াজ আটকে যাচ্ছিল ভয়। তারপর ফুপি কাঁধে হাত রাখায় বলে দিলাম। আয়নায় মুখ দেখার পূর্বেই আমার মুখ দেখে আটকে দাঁড়িয়ে পড়লেন সাদি ভাইয়া। সে চিল্লিয়ে বলে, এসব কি? তুই এখানে কেন? তিশা কই? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। তখন ফুপি বললেন, সাদি, তিশা পালিয়েছে। কি? হতেই পারে না। তখন সারা বাড়ি খুঁজে ফোন করতেই দেখি তিশার মেসেজ। তিশা লিখেছে, আমি যেতে চাইনি সাদি, কারোর লোভে বাধ্য হলাম। এই মেসেজ পড়ে সাদি ভাইয়া স্বাভাবিকভাবে আমাকে ভুল বুঝে বিয়ের আসর ছেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল তিশাকে খুঁজতে। সাদি ভাইয়া বেরিয়ে যেতে আমার মা এসে আমাকে এক থাপ্পড় মারলো আর যা তা বলতে লাগলো। এরপর এক থাপ্পড় দিলে আমি বাবার পায়ের কাছে গিয়ে পড়ি। বাবার হাত চেপে ধরলেই আমাকে ছিটকে ফেলে দিয়ে চলে গেল। ফুপি এসে আমাকে টেনে তুললো, তারপর বলল, চল মিথি, আমরা এখনই রওনা দিব। বিদায় হলো, কিন্তু মা বাবা কেউ এলো না। কাঁদতে কাঁদতে গাড়িতে উঠলাম। সারা রাস্তা কান্না করতে করতে এলাম। ফুপি সান্ত্বনা দিলেন অনেক। অবশেষে ফুপির বাড়িতে পৌঁছালাম। মেন গেট দিয়ে বাড়ি ঢুকে দেখি এত বড় বাড়ি, যেন এক রাজপ্রাসাদ। চারদিকে তাকিয়ে দেখতে লাগলাম। ফুপি কয়েকজন মেয়েটকে দিয়ে আমাকে সাদি ভাইয়ার ঘরে পাঠিয়ে দিল ফ্রেশ হতে। সাদি ভাইয়ার ঘরে ঢুকে দেখলাম ঘরটা বেশ সাজানো গোছানো। কোণের একটা দেয়ালে সাদি ভাইয়া আর তিশাপুর অনেক ছবি রয়েছে। তাদের ছবি দেখে একটা দীর্ঘশ্বাস ফেললাম। তারপর ফ্রেশ হয়ে ফুপির কাছে গেলাম। ফুপি আবার খাবার দিলেন। এ তো ঝামেলার মধ্যে ভুলেই গিয়েছিলাম যে খাওয়া হয়নি। খাওয়ার পর রুমে নিয়ে ফুপি বললেন, সাদিকে একটু ম্যানেজ করে নিস, ও একটু রাগী। তারপর তিশা আপু সম্পর্কে যা বললেন তা শুনে আমি অবাক।
কথা শেষ করে রাত 11টায় আমায় সাজিয়ে সাদি ভাইয়ের ঘরে পাঠালেন। ঘরটা আর সাজানো হয়নি। অনেকক্ষণ যাবৎ বসে আছি, ভয়ে আমার জীবন শেষ। রাত প্রায় 1:30-এর দিকে সাদি ভাইয়া ঘরে আসলো। দরজা খুলে আমাকে দেখে রেগে গেলেন। তার দিকে তাকিয়ে দেখি রক্তাক্ত চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। কিছু বলার সুযোগ না দিয়েই এক থাপ্পড় দিলেন। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। তারপর তো জানেনই আপনারা, দরজায় নক করায় কোনো মতে গা মুছে শাড়ি পেঁচিয়ে বাইরে এসে দেখি ফুপি। আমার হাত পা মুখ দেখে ফুপি বুঝতে পেরে গিয়েছে। ফুপি মুহূর্তেই রেগে গেলেন। তারপর সাদি ভাইয়াকে ফোন করলেন। ও বাড়িতে আসতে বললেন। সাদি ভাইয়া আসার পর সাদি ভাইয়া বাড়িতে আসা মাত্রই ফুপি উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন। কোথায় ছিলি সাদি? তার সোজা সাপটা উত্তর। তিশাকে খুঁজতেছিলাম। ফুপি রেগে চিল্লিয়ে উঠে বললেন। তুমি বুঝতে পারো না আমার কথা, নাকি তোমার কমন সেন্স কাজ করছে না? তোমাকে কাল 1000বার বললাম যে তিশা পালিয়েছে। আর বাকিটুকু বলার আগে সাদি ভাইয়া চেঁচিয়ে বললেন। হতেই পারে না। তিশাকে ওই অপয়া মেয়েটা সরিয়ে দিয়েছে। ও লোভ ছিল শহরে বাড়িতে বিয়ে করে আসার, তাই আমি সব জানি। বউ তো হয়ে এসেছে, এবার ও হারে হারে টের পাবে। ওর জীবন নরক করে তুলবো। কাল মেরেছি, আজ আবারও মারবো। বলে আমার দিকে এগিয়ে আসতে নিলে ফুপি সজোরে এক থাপ্পড় মেরে সাদি ভাইয়ার গালে। যে ফুপি ফুপা মারা যাওয়ার পর নিজ হাতে সবকিছু সামলেছেন, কিন্তু কখনো সাদি ভাইয়ের গায়ে একটা আঁচ লাগতে দেননি, তিনি আজ সাদি ভাইকে থাপ্পড় মারলেন। সাদি ভাইয়ার বাবা মানে ফুপা 2 বছর আগে মারা যান। ফুপার নিজস্ব ব্যবসা আছে, ওটাই সাদি ভাইয়া আর ফুপি মিলে দেখাশোনা করেন। সাদি ভাইয়া যেন অবাক চোখে তার মায়ের দিকে তাকিয়ে আছেন। ফুপি বললেন। জানোয়ার মানুষ করেছি আমি। ঘেন্না হচ্ছে তোকে নিজের ছেলে বলে পরিচয় দিতেছি। তুই কাপুরুষের মতো মেয়ে মানুষের গায়ে হাত তুলেছিস। বলেই ফুপি নিজের ঘরে চলে গেলেন। আমি ড্রয়িংয়ে দাঁড়িয়ে রইলাম। সাদি ভাইয়া অশ্রুভেজা রক্তাক্ত চক্ষু আমার উপর নিক্ষেপ করে প্রস্থান করলেন। বুঝতে পারলাম না কেন আমার উপর এত রাগ দেখাচ্ছেন। আমি দ্রুত ফুপির রুমে গেলাম। দেখলাম ফুপি কাঁদছেন। আমি যেতেই আমার সামনে হাত জোর করে বললেন। ক্ষমা কর মিথিমা আমায়। নিজের ছেলেকে বাঁচাতে আমি তোর জীবন নষ্ট করলাম। আমি ফুপির হাত ধরে বললাম, বাদ দাও ফুপি, আল্লাহর উপর ভরসা রাখো, সব ভালো হবে। আচ্ছা ফুপি, তিশাপুর ব্যাপারটা আমাকে একটু ক্লিয়ার করবে? কাল এত ঝামেলাতে পুরোটা বুঝলাম না। তারপর ফুপি বলল। শোন তাহলে, তিশার সাথে সাদির পরিচয় হয় সাদি বিদেশে থেকে আসার পর। সাদির পছন্দ বলে আমিও মানা করতে পারিনি। তবে তিশার ব্যাপারে খোঁজ নিতে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিদানকে লাগিয়ে দিই। ওদিকে সাদি বিয়ের জন্য চাপ দেওয়াতে আমি ওদের নিয়ে বাড়িতে যাই। বিয়ের ঠিক আগের দিন রাতে রিদান আমায় জানায় যে তিশার আগে ইতালিতে একবার বিয়ে হয়েছিল। প্রথম স্বামীকে সে নিজের হাতে খুন করে ইতালি হতে পালিয়ে আসে। দ্বিতীয় বিয়ে হয় ইন্ডিয়াতে, ওখানে একটা বাচ্চা আছে। দ্বিতীয় স্বামী হলো তার কলেজ জীবনের প্রেমিক। তাদের দলে 15 জন লোক আছে। এদের কাজ হলো তিশাকে বিভিন্ন জায়গায় বিয়ে দিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়া। কেউ দিতে অস্বীকার করলে তাদের মেরে ফেলতেও 2 বার ভাবে না। অনেকে তিশার প্রেমের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছে। বিষয়টা জানার পর আমি সাদিকে বলার বহু চেষ্টা করি, কিন্তু সাদি কষ্ট পাবে। আবার বিয়েটা ভাঙলে আমাদের সম্মানের ব্যাপার ভেবে তোকে বলি সাদিকে বিয়ে করতে। আর তিশার কিছু প্রমাণ আমার ফোনে রিদান পাঠিয়েছিল, তা দিয়ে ভয় দেখিয়ে ওকে আসর ছেড়ে পালাতে বলি। রিদানের প্ল্যান ছিল তিশা গ্রামের চৌরাস্তা অবধি আসার পর ওকে ধরবে, ও পুলিশের কাছে দিবে। কিন্তু চৌরাস্তা অবধি তিশা আসার পর হঠাৎ একটা কালো গাড়িতে তিশাকে নিয়ে যায়। রিদান অনেক চেষ্টা করে ওদের ধরতে পারেনি, তবে খোঁজ চলছে। আশা করি অনেক দ্রুত পেয়ে যাবে। আর আজব ব্যাপার কি জানিস, আমার সেই প্রমাণ রাখা ফোনটা বিয়ের ঝামেলাতে কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে। ওটা থাকলে সাদিকে এক্ষুনি দেখানো যেত। আমি ভাবতে লাগলাম, একটা মেয়ে এতটা খারাপ? ফুপির ডাকে বাস্তবে ফিরলাম। ফুপি বলল। আমি ভাবছি সাদিকে বিষয়টা জানাবো, তুই কি বলিস? আমি উত্তরে বললাম, আমি বললে আর কি সে বিশ্বাস করবে ফুপি? ভাবতে তিশার নামে দোষ দিচ্ছি।
ভাববি তিশার নামে দোষ দিচ্ছি, ফুপি বলল। তুই ঠিক বলছিস, প্রমাণও নেই ওকে বিশ্বাস করানোর মতো। আমি উত্তরে বললাম, সময় দেখে। ফুপি বলল, চল খেয়ে আসি। সারাদিনে সাদি একবারও ঘর থেকে বের হয়নি। সারাদিনে ঘোরাঘুরি করলেও এটা বুঝলাম যে ব্যথাতে জ্বর এসেছে। রাতে খাওয়ার পর ফুপি পেইন কিলার আর নাপা খেতে দিলেন। ফুপিকে এর মাঝে জানালাম আমি পড়াশোনা করতে চাই। ফুপি জানালেন আমাকে আবার পড়াশোনা করাবেন, কালই খোঁজ নেবেন ভার্সিটি সম্পর্কে। আমি বেশ খুশি হলাম, মাঝে অনেকটা গ্যাপ আছে, তাও আমি পড়তে চাই। বেশ খুশি মনে ঘরের সামনে আসতেই মনটা খারাপ হয়ে গেল, এটা ভেবে না জানি সাদি ভাই আমার কি করে। আল্লাহর নাম করে ঘরের দরজা খুলে দেখি পুরো ঘরটা গুটগুটে অন্ধকার। আলো জ্বালাতেই দেখি এক গাদা সিগারেটের টুকরা মেঝেতে পড়ে আছে। বুঝলাম তিনিই খেয়েছে এগুলো। মনে মনে ভাবতে লাগলাম, এই লোক সিগারেটও খায়, তার মানে মদও খায়, তার মানে গাঁজাও খায়। ছি ছি। ভাবনার মধ্যে বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলেন সাদি ভাই। তাকে দেখে জীবনে প্রথম ছোটখাটো ক্রাশ খেলাম। সে এখন কালো 3/4 প্যান্ট আর উপরে সাদা একটা শার্ট পরে আছেন। চুলগুলো ভিজা বলে এলোমেলোভাবে কপালে পড়ে আছে। ভাবনার মাঝে আমার সামনে এসে তুড়ি বাজাতেই আমার ভাবনা সেদ হলো। তারপর গা জ্বালানো একখানা কথা বললেন। জানি আমি দেখতে বেশি সুন্দর, তাই বলে ঘরের মধ্যে এমন খাম্বার মতো দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকবি? নজর লেগে যাবে আমার। তার কথায় কপাল কুঁচকে মুখ ভেঙচি দিলাম। সাদি ভাই আমার বললেন ফ্রেশ হয়ে আয়। তার ভালো ব্যবহারে আমি পুরো অবাক। এই আখরু এত ভালো কথা বলছে, ব্যাপার কি? ঘাপলা আছে অবশ্যই। ভাবনার মধ্যে আবার তিনি ধমক দিলেন। আমি ভয় পেয়ে কাপড় নিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে লাগলাম। 2 মিনিট অন্তর অন্তর সাদি ভাই একটা নক করছে। এই লোক এমন একটা ভাব করছেন যেন আমাকে 1 সেকেন্ড না দেখতে পারলে পাগল হয়ে যাবে। আজব। বের হতেই বললেন, বাথরুমে কি ঘুমিয়ে পড়েছিলি স্টুপিড? আমি আমতা আমতা করে বললাম, আমার ফ্রেশ হতে একটু সময় বেশি লাগে। বুঝেছি, যা বিছানায় গিয়ে বস। আমি বিছানায় বসে আছি আর সাদি ভাই উল্টো দিকে ঘুরে কি যেন করছেন। কিছুক্ষণ পর এক বক্স ওষুধের মধ্যে থেকে হাতে একখানা ওষুধ আর পানি দিয়ে বললেন খেয়ে নিতে। আমি তো রসগোল্লার মতো চোখ বন্ধ করে তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ এত ভালো হয়ে গেছে কি করে? অমন প্যাঁচার মতো চোখ করে কি দেখিস? হ্যাঁ, আমি ভাবছি আপনি আমায় এই ওষুধটা খাইয়ে আমার মারার প্ল্যান করছেন না তো? হোয়াট রাবিশ, এটা পেইন কিলার। মারতে যাবো কেন তোকে? সাদি ভাইয়ের ধমকানিতে বলতে পারলাম না যে আমি আগে একটা পেইন কিলার খেয়েছি, আবারও খেয়ে নিলাম। সাদি ভাই আমাকে বললেন, তুই ঘুমিয়ে পড়, আমি একটু বের হচ্ছি। আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম, এত রাতে? কাজ আছে। আর কিছু জিজ্ঞেস করতে পারলাম না, কারণ তিনি আলো নিভিয়ে দিয়ে বেরিয়ে গিয়েছেন। আমি কিছুক্ষণ শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম। তখন সাদি ভাইয়ের কিছুক্ষণ আগের ভালো ব্যবহার আর কেয়ারিংটা মনে পড়লো। বেশ ভালোই লাগছিল। এসব ভাবনার মাঝখানে কখন যে ঘুমিয়েছি জানি না। সকালে চোখ মেলে দেখি 11টা বাজে। এত বেলা অবধি ঘুমিয়েছি, ছি। উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে একজন মেয়েটকে সাদি ভাইয়ের কথা জিজ্ঞেস করতেই তিনি বললেন তিনি নাকি অনেক আগেই বেরিয়ে পড়েছেন। বেশ টেনশন করতে লাগলাম। তিনি নাকি বাড়িতে ফেরেননি। বেশ টেনশন করতে লাগলাম। ফুপি নিচে এলে তাকে জানালাম। ফুপি ফোন করে দেখলেন ফোন বন্ধ। সারাদিন সাদি ভাইয়ের কোনো খোঁজ পেলাম না। ফুপি টেনশনে বিপি ফল করেছে। ফুপিকে উপরের ঘরে রেখে এসে আমি ডাইনিং রুমে সাদি ভাইয়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎই একটা ফোন এলো ল্যান্ডলাইনে। আমি ফোনটা রিসিভ করতেই যা শুনলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। তাড়াতাড়ি ফোন ফেলে বাইরে দৌড়ে এলাম। চোখ থেকে অজরে পানি পড়তে লাগলো। হঠাৎই একটা ফোন এলো ল্যান্ডলাইনে। আমি রিসিভ করতেই যা শুনলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। বাইরে গিয়ে ড্রাইভার চাচাকে বললাম, চাচা তাড়াতাড়ি সিটি হসপিটালে চলেন। সাদির, আপনি জলদি চলেন। ড্রাইভার চাচা আমাকে নিয়ে গাড়ি স্টার্ট দিলেন। 15 মিনিট পর হসপিটালে পৌঁছে গেলাম। দেখলাম রিদান দাঁড়িয়ে আছে। ওকে বললাম কি হয়েছে ওনার?
স্যার ফোন করে আমাকে ওনাদের পুরনো গোডাউনে আসতে বললেন। আমি সময় মতো পৌঁছানোর পর স্যারও আসলেন। হঠাৎ কালো মাস্ক পরা আর টুপিতে ঢাকা কয়েকজন লোক আমাদের উপর আক্রমণ করলো। সিকিউরিটি ছাড়া ছিলাম বলে আমরা কিছুই করতে পারিনি। স্যার গুরুতর আহত হয়েছেন। তবে অবাক করার বিষয় হলো ম্যাম, ওরা আমাকে তেমন কিছুই করেনি। স্যারের ওয়ালেট, ফোন আর সাথে থাকা ফাইলটা ওরা নিয়ে গেছে। স্যার যে আমাকে কি বলতে চাইছিলেন তা জানা হলো না। রিদানের সাথে কথা বলতে বলতে সাদির কেবিনের সামনে আসলাম। ডাক্তার জানালেন যে সাদির ডান পা ভেঙে গিয়েছে আর বাঁ পায়ের হাড় চটে গিয়েছে। তা আর তেমন কিছু হয়নি। ফুপিকে ফোন করে জানালাম। ফুপি অসুস্থ বলে আসতে বারণ করে দিলাম। সাদির চিকিৎসার ব্যবস্থা যেন বাড়িতে করে, কারণ সাদির সিকিউরিটির দরকার। মনে মনে ভাবতে থাকলাম, কারা সাদিকে মারতে পারে? তিশা? 3 ঘন্টা অপেক্ষার পর সাদির সাথে দেখা করার অনুমতি পাই। কেবিনে গিয়ে দেখি হাতে পায়ে ব্যান্ডেজ করা অবস্থায় শুয়ে আছে, চোখ থেকে জল পড়ছে। তাড়াতাড়ি মুছে তার কাছে গেলাম। চোখ বন্ধ করে শুয়ে আছেন। এর মধ্যে নার্স এসে খাবার দিয়ে গেলেন। আমি সাদের মাথায় হাত রাখতে সাদির চোখ মেলে তাকালো। বেড কিছুটা উঁচু করে দেয়াতে বালিশ পিঠে দিয়ে বসানোর ব্যবস্থা করা হলো। খাবার সামনে দিয়ে বললাম, খেয়ে নিন। সাদি ফ্যালফ্যাল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন, যেন খুব অস্বাভাবিক কোনো কথা বলছি আমি। তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, কি হলো, খাচ্ছেন না কেন? সাদি বেশ অভিমানী স্বরে উত্তর দিল, একজন অসুস্থ মানুষকে নিজে হাতে খেতে বলিস কিভাবে, তাই ভাবছি। তো কি বলবো, বাঁ হাতে চোট পেয়েছেন, ডান হাতে না। তাই বলে অসুস্থ মানুষকে একা খেতে বলবি? কোনো কথা না বলে তার মুখের সামনে স্যুপ ভর্তি চামচটা ধরলাম। সাদি আমার দিকে চোখ রেখেই খেতে লাগলেন। খাওয়ার মাঝে সাদি বললেন, মিথি, জানি তুই ওই দিনের ব্যবহারে আমার উপর রেগে আছিস, কিন্তু কেন এমন অমানবিক কাজ করেছি তা জানলে তুই রেগে থাকতে পারবি না। আমি উত্তর একটি মুচকি হেসে বললাম, ও ও তেমন কিছু না। আপনার 7-8টা বেল্টের বাড়িতে আমার তেমন কিছুই হয়নি। বিধবা হওয়ার পর এমন বহু মার চাচি মেরেছে, কতদিন খেতেও দেননি। আপনি ওসব নিয়ে ভাববেন না, খাওয়া শেষ করুন। সাদি ছলছল চোখে আমার দিকে তাকিয়ে বললেন, কারণটা খুব জলদি জানবি মিথি। আমি উত্তরে বললাম, ঠিক আছে, যখন জানবো তখন ভেবে দেখব। তারপর আর কোনো কথা হয়নি আমাদের মাঝে। ওনাকে ওষুধ খাইয়ে দেওয়ার মাঝে রিদান এসে বলে যে সাদিকে বাড়ি নিয়ে যেতে পারি আমরা। সাদিকে বাড়ি এনে ওনার ঘরে ঠিকঠাক মতো বসিয়ে দেওয়া হলো। ফুপি ছুটি এসে জড়িয়ে ধরলেন। সাদি ভাই আর ফুপি দুজনেই কাঁদছেন। আমি সোফার পাশে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর সাদি ভাই চোখ মুছে আমাকে বললেন, মিথি, আমার খিদে পেয়েছে। আমি কিছু না বলে কিচেনের পথে পা বাড়ালাম। খাবার নিয়ে আসার পথে ফুপি সাদি ভাইয়ের মুখে খাবার তুলে দিয়ে বললেন, মিঠি, তুই আজ থেকে আমার পাশের ঘরটাতে থাকবি। তোর জামা কাপড় ওখানে রাখা আছে। হাসপাতাল থেকে এসেছিস, ফ্রেশ হয়ে আয়। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে প্রস্থান করলাম। ফ্রেশ হয়ে বের হয়ে কিছু খেয়ে নিলাম, কারণ সেই গতদিন রাতে খেয়েছি আর এখনো খাওয়া হয়নি। মনে মনে ভাবছি, যাক ভালোই হলো, একটু স্পর্শ পাওয়া গেল। খাওয়ার কিছুক্ষণ পর ছাদি ভাইকে দেখতে তার ঘরে গেলাম। দেখি ভাইয়া ঘুম, তাই আর বিরক্ত না করে চলে এলাম। জানালা দিয়ে বাসার বাইরে চোখ দেখতেই দেখি অনেক গার্ড বাইরে। বুঝলাম সাদি ভাইয়ের সিকিউরিটির জন্যই। কিন্তু কথা হলো, সাদি ভাইয়ের মারতে কারা চাচ্ছিল আর কেনই বা? ফুপির ডাকে বাস্তবে ফিরলাম। ফুপি বললেন, কি রে, তাদের জন্য চিন্তা করছিস? আমি মাথা নিচু করলাম, কিন্তু উত্তর দিলাম না। ফুপিকে জিজ্ঞেস করলাম, আমি? আচ্ছা ফুপি, সাদি ভাইকে এমন করে কি তিশা আপু আক্রমণ করলো, নাকি অন্য কেউ? আমার কথায় ফুপি বললেন, এখনো জানি না, তবে খোঁজ চলছে। ও আচ্ছা। রাতে সাদি ভাইকে দেখতে গেলাম। গিয়ে দেখি ডাক্তার ওনার সামনে বসে আছে। আমাকে দরজায় দেখে সাদি ভাই ডেকে বললেন, মিথি, ভেতরে আয়, তোকে এখনই ডেকে পাঠাতাম। আমি জিজ্ঞেস করলাম, কেন? সাদি ভাই উত্তর না দিয়ে ডাক্তারকে বললেন, আঙ্কেল, এই হলো মিথি, যার কথা বলেছিলাম আপনাকে।
ওকেই চেক আপ করতে হবে। তাদের কথায় আমি অবাকের চরম লেভেলে পৌঁছে গেলাম। আমার কথা ডাক্তারকে কেন বলবে? ভাবনার মাঝে ডাক্তার আঙ্কেল আমার দিকে এগিয়ে মাথায় হাত দিয়ে বললেন, বাহ, বেশ মিষ্টি মেয়ে তো সাথে। এই মেয়েকে দ্রুত বের করে নাও, নয়তো চুরি হয়ে যাবে। ডাক্তারের কথায় সাদি ভাই মুচকি হেসে বললেন। করব, খুব তাড়াতাড়ি। তাদের কথায় আমি পুরো ব্যাকুল হয়ে তাকিয়ে রইলাম। ডাক্তার আঙ্কেল চেক আপের জন্য বসতে বললেই আমি সাদি ভাইকে বললাম, সাদি ভাই আমি বেশ সুস্থ আছি, আমার কিচ্ছু হয়নি। কথা শেষ করাতেই সাদি ভাই আমাকে ধমক দিয়ে বলে উঠলেন, তোর মতামত চাইনি, যা বলছি তাই কর। ধমক খেয়ে চুপ হয়ে গেলাম। চেক আপ করানোর পর ডাক্তার আঙ্কেল কিছু ওষুধ দিলেন। সাদি ভাই ওষুধগুলো একজন মেয়েকে দিয়ে আনতে বললেন। ডাক্তার আঙ্কেল বিদায় নিলেন। আমি উঠে চলে আসতে নিলাম, ঠিক তখনই সাদি ভাই বললেন, তোকে কি যেতে বলেছি? আমি কোমরে হাত রেখে দাঁড়িয়ে বললাম, থাকতেও তো বলেননি। সাদি ভাই বিড়বিড় করে বললেন, ফাইনালি আগের রূপে ব্যাক করেছেন। আমি কান বাড়িয়েও কথাগুলো শুনতে পেলাম না। সাদি ভাই বললেন, কান না বাড়িয়ে বস এখানে। আমি বসে বললাম, বলুন কি বলবেন? বসতে বললেই কি পক পক করতে হবে নাকি? আমি উত্তরে বললাম, অবশ্যই তাই, বিনা কথাতে কেউ এমনি এমনি বসে থাকে নাকি বলদের মতো? তার মানে পক পক করলে এক্সপার্ট? জি আজ্ঞে। স্টুপিড। মোটেও আমি স্টুপিড না। আপনি বিদিজ্ঞানী খালাম্মা। আমি রাগে চোখে সাদি ভাইয়ের দিকে তাকালাম। দাঁত কটমট করে উঠে কিছু না বলেই ঘর ছেড়ে চলে যেতেই সাদি ভাই হু করে হেসে উঠলেন। সাদি ভাইয়ের হাসির মাঝেই ফুপি আসলো তার ঘরে। কিরে হাসছিস কেন? তোমার স্টুপিড ভাইজির কথা শুনে। ফুপি একটু হেসে বললেন, ওই দিন মেয়েটাকে এভাবে না মারলেও পারতি। বুঝতে পারছি তুই বাধ্য হয়েছিস, কিন্তু তাও। মা, আমি জানি ঠিক কাপুরুষের চেয়েও জঘন্য কাজ করেছি, কিন্তু দাদুনকে আর মেথিকে বাঁচানোর জন্য আর কোনো উপায় ছিল না। আমার ঘর বেডরুম বরাবর কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কেউ বন্দুক তাক করেছিল। আমি মেথির সাথে কোনো কথা বলেই মেথি আর আমার সামনে থাকতো না। জানতে পারলি কে বা কারা আছে? তিশাকে পেলেই জেনে যাব। বন্দুক তাক করা লোকটাকে ধরার আগেই কেউ একজন তাকে মেরে দিয়েছে। মিঠির সাথে তোর বিয়েটা হলে একটু নিশ্চিত হতে পারতাম। হবে মা, একটু সময় দাও। ওই লোকটার সাথে মেথির বিয়েটা হওয়ার আগে তো পৌঁছাতেই পারলাম না মা, তাই তো গতদিনের বিয়েটা হয়েও হলো না। একটা দীর্ঘশ্বাস ফেললো সাদি। চিন্তা করিস না, 1 মাস তো কেটেই গিয়েছে। এসব ঝামেলাতে আরো 10 দিন প্রায় শেষ, বাকি 2 মাস দেখতে দেখতে কেটে যাবে। আমি চাই মা সব ঝামেলা কাটিয়ে তারপর মেথিকে আমার জীবনে আনতে। ওকে টেনশনে রাখতে চাই না। সব মিটে যাবে বাবা, সুস্থ থাকলেই হয় এখন। সাদি আর কিছু বলল না। পরদিন সাদি ভাই নিজ ঘর থেকে গলা ফাটা চিৎকার করে আমাকে ডাকছেন। আমি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বললাম, কি হলো? এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? কি? আমি সার? আমি জিভ দাঁত দিয়ে কেটে বললাম, আরে না, আপনি ষাঁড় কেন হবেন? আপনি তো হালকার উপরে ঝাপসা ভালো মানুষ। সাদি ভাই কুসকে আমার দিকে তাকিয়ে আছেন। কথা হারাতে বললাম, বলুন কেন ডেকেছিলেন? একজন মানুষ হাত পা ভেঙে পড়ে আছে, খোঁজ রাখিস কোনো? আমি মনে মনে বললাম, আয় বাপরে, কিন্তু মুখে বললাম, ভুল হয়ে গিয়েছে জনাব। ঠিক আছে, ওষুধ দে। মেয়েট খাবার দিয়ে ওষুধ বক্স দিতে ভুলে গিয়েছে। আমি ওষুধ এনে তাকে দিলাম। সে ওষুধ খেয়ে বলল, মিথি, একটু ছাদে নিয়ে যাবি আমায়? আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, আপনি তো অসুস্থ সাদি ভাই, হাঁটতেও পারবেন না। কথা শেষ করার আগেই জানালার কাচ ভেঙে বিকট আওয়াজ হলো। আমি ভয়ে সাদি ভাইকে জড়িয়ে ধরলাম। সাদি ভাই বলল, যে কেউ মিথিকে হুট করে চেয়েছিল, কিন্তু নিশানা মিস করে টেবিলের ফুলদানিতে গুলি লেগেছে বলে মিথি ঠিক আছে। এসব ভাবতেই সাদির বুক কেঁপে উঠেছে। মিথি এখনো সাদির বুকের মাঝে মিশে কাঁপছে। সাদি মিথিকে কিছুটা শান্ত করে
মিথির মাথায় হাত রেখে বলে, কাম ডাউন মিথি পাখি, সব ঠিক আছে। অপরদিকে বিল্ডিংয়ের একজন জানালা দিয়ে দূরবীন চোখ লাগিয়ে এসব দেখছিল। মিথি সাদিকে জড়িয়ে ধরে আছে দেখে সে মুচকি হেসে বলল, রিল্যাক্স মিথিজান, রিল্যাক্স। এত ভয় পেলে চলে? আমার সাথে তো বিয়ের পর এসব গুলোগুলির আকর্ষণেই থাকতে হবে তোমার। জাস্ট চিল। সাদিকে সরিয়ে দিলেই তোমার আমার রাস্তা ক্লিয়ার। তিশার ব্যবস্থা করি, তারপর সাদিকে দেখছি। ততদিন ওকে একটু ভয় দেখাই। এরপর আবার ঘর কাঁপিয়ে হেসে হেসে বলল, সাদি বোকা মানুষ, বুঝতেই পারছে না যে ঈশানে নিশানা কখনোই মিস হয় না। যা হয় সব তার ইচ্ছে তো। আবার হাসতে হাসতে ওয়াইনের গ্লাস হাতে করে ঘর হতে বের হয়ে গেল।